নমস্কার, আমি শিখা মুখার্জি। ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2 শ্রোতাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ডক্টর নবনীতা দেবসেনের লেখা একটা গল্প পাঠ করব। গল্পের নাম নিমন্ত্রণ রক্ষা। আজ প্রথম পর্ব। গল্পের শুরুটা সাধু ভাষায় লেখা একটা চিঠি দিয়ে শুরু হলেও তারপর থেকে কথ্য ভাষায় লেখা। প্রথম পর্বের শেষে আমি একটা প্রশ্ন রাখবো, আশা করি আমার গল্প পাঠের মনোযোগী শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। এই পর্বটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমি আমার পরের পর্বের পাঠের শুরুতে ঘোষণা করব। তার পরের গল্পটাও ডক্টর নবনীতা দেবসেনের লেখা একটা মজার গল্প। গল্পের নাম স্পটলেস স্পটেড ডিয়ার। শ্রোতা বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা, চলে আসি গল্প পাঠে। আজকের গল্প নিমন্ত্রণ রক্ষা। পরম পূজনীয়াসু দিদি ভাই, প্রথমেই আপনি ও মাসিমা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। পরে জানাই যে আগামী ফাল্গুন মাসে আপনার এই ভাইয়ের বিবাহ স্থির হইয়াছে। এই উপলক্ষে শেষ পর্যন্ত আমরা সেই সেপটিক ট্যাঙ্কটি বানাইয়াছি, যাহার অভাবে অত্যন্ত প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এতকাল আপনাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করিয়া লইয়া যাইতে পারি নাই। ইহাই আমাদের অঞ্চলের 5টি গ্রামের মধ্যে সর্বপ্রথম বিলাতি অর্থাৎ স্যানিটারি প্রিভি। আমাদের একান্ত ইচ্ছা যে আপনি আসিয়া ফিতরা কাটিয়া ইহার শুভ উদ্বোধন করেন। ফাল্গুনের 28-এ আমি বিবাহ করিতে সাঁড়াসাঁড়ি গ্রামে যাইব। 29-এ বউ লইয়া আসিব। ওই দিন পাকস্পর্শ, 30-এ ফুলসজ্জা। আপনি 3 দিনই থাকিবেন। আমাদের গ্রামের বিবাহে যদিও বরযাত্রীতে সাধারণত মেয়ে ছেলেদের যাইবার চলন নাই, কিন্তু আধুনিক ব্যবস্থায় বরের ভগ্নীরা ও ছোট মেয়েরা বরযাত্রী যায়। আপনিও যাইতে পারিবেন। এখন আর কেহ কিছু বলে না, সবই চলিতেছে। অতএব দিদি ভাই, 27-এ ফাল্গুন আপনি তুফানে আসিলে বরযাত্রী যাইতে পারিবেন। আপনাকে লইতে 27-এ দুপুরে আমার কাকাবাবু শ্রী সর্বজয় সরকার গাড়ি লইয়া দুর্গাপুর স্টেশনে হাজির থাকিবেন। যদিও তিনি আপনাকে দেখেন নাই, তবুও আমার বর্ণনা মাফিক চিনিয়া লইতে রাজি হইয়াছেন। গাড়ির ড্রাইভারের নাম দিলীপ মণ্ডল, গাড়ির নম্বর 4444। যদি আপনি অন্য কোনো ট্রেনে আসিয়া কাকাকে দেখিতে না পান, তাহা হইলে ট্যাক্সি স্ট্যান্ডে যাইয়া দিলীপের খোঁজ করিবেন। বাবার নাম করিলেই শ্রী ধনঞ্জয় সরকার, সে আপনাকে বাই কার সরকার বাড়ি লইয়া আসিবে। উহা আমাদের গ্রামেরই গাড়ি। দিলীপ আমাদের প্রতিবেশী। অতএব দিদি ভাই, আপনি চলিয়া আসিবেন, আপনার কোনোই অসুবিধা হইবে না। আমি সকলকে বলিয়া রাখিয়াছি আপনি এই বিবাহে স্বয়ং আসিবেন। সবাই আপনাকে দেখিতে ব্যাকুল। আর দিদি ভাই, মাসিমাকে বলিবেন মাসিমার কথা মতোই আমি বর পণ লইতেছি না। নমস্কারী 75টি স্থলে মাত্র 25টিতে নামানো গিয়াছে। কন্যাপক্ষ স্বেচ্ছায় কিঞ্চিত যৌতুক দিতেছেন। ঘড়ি, আংটি, বোতাম, ধুতি, চাদর, জুতা, ছাতা, লেপ, তোষক, খাট, আলমারি ইত্যাদি। বিজুলিবাতি আসিলে রঙিন টিভি ও ফ্রিজ দিবে। এখন দিতে মানা করিয়াছি। বিজুলিবাতি ঘরে এখনো আছে বটে, কিন্তু তাহা ট্রেন লাইন হইতে টানিয়া আনা। উহাতে আলো পাখা চলে, টিভিও চলে, কিন্তু উহা আইনসম্মত নহে। গ্রামের লাইনটি এইবার আসিয়া পড়িবে। আপনার পত্রের অপেক্ষায় রহিলাম। কাকাবাবু 27-এর তুফান ধরিবেন। 27-এ বিশ্রাম লইয়া 28-এ আমাদের সহিত বরযাত্রী হইয়া সাঁড়াসাঁড়ি যাইতে হইবে। কিন্তু দিদি ভাই, খবর লইয়াছি যে ওই গ্রামে কিন্তু স্যানিটারি প্রিভি নাই। সেক্ষেত্রে আপনি যদি বরযাত্রী যাইতে রাজি না হন, আমরা তাহা লইয়া জোর জবরদস্তি করিব না। কেননা দিদি ভাই, দেহের সুব্যবস্থা সর্বাগ্রে। আপনি আসিয়া 28-এ আমাদের নতুন প্রিভির শুভ উদ্বোধন করিবেন বলিয়া উহা কেহই ব্যবহার করি নাই।
27, 28 উভয় দিনই ভালো লগ্ন আছে, আপনার যেদিন সুবিধা। আর দিদি, কন্যার বিষয় বলি, স্কুল ফাইনাল পাশ করিতে পারে নাই বটে, কিন্তু আরেকবার বসিতে রাজি আছে। আমি নিজ চোখে দেখি নাই, কিন্তু শুনিয়াছি মন্দ নহে। আর কি লিখিব, বিনাপনে বিবাহ করার জন্য আপনার এই ভাইয়ের এই অঞ্চলে নিজ মুখে বলিতে নাই খুবই সুনাম হইয়াছে। বাড়িতে গুরুজনেরা অবশ্য প্রথমটা কিঞ্চিত ক্ষুণ্ণমনা হইলেও যেহেতু ভগ্নীদের বিবাহ হইয়া গিয়াছে, সুতরাং শেষ পর্যন্ত অমত করেন নাই। যৌতুক কন্যাপক্ষ অবশ্য ভালোই দিতেছে, আমরা ক্যাশ লইব না শুনিয়া। অবশেষে দিদিভাই, কাকাবাবু দুর্গাপুর স্টেশনে নিশ্চয়ই থাকিবেন। কোনো কারণে সাক্ষাৎ না হইলে দিলীপ ড্রাইভারকে ধরিবেন। 4444 নম্বর ট্যাক্সি, সরকার বাড়ি বলিবেন। আপনি ও মাসিমা ভক্তিপূর্ণ প্রণাম জানিবেন। যদি দীপু, রঞ্জন ও ভাগ্নে দুইজনকে সঙ্গে আনিতে পারেন, তবে তাহারাও বরযাত্রী যাইতে পারিবে। আমরা 5 জনকেই নিমন্ত্রণ করিতেছি, অতএব 5 জনেরই বন্দোবস্ত থাকিবে। মাসিমা তো এই বিবাহে আসিতে পারিবেন না, উহা আমাদের সকলেরই দুর্ভাগ্য। পরে মাসিমার আশীর্বাদ লইতে উহার বৌমাকেই লইয়া কলিকাতা যাইতে হইবে। অবশেষে দিদি ভাই, আপনার জন্য স্যানিটারি প্রিভিটি তৈয়ারি হইল। দীপু ও রঞ্জনকে বলিবেন গ্রামে বরযাত্রী যাইবার অনেক মজা আছে, যেন উহারা অতি অবশ্যই আসে। ভাগ্নিরাও দুইজনাই স্কুলের ছুটি লইয়া অবশ্যই যেন আসে। দীপু রঞ্জনকে প্রীতি ও ভাগ্নিদের স্নেহাশীর্বাদ জানাইবেন। মাসিমা ও আপনি আমার প্রণাম লইবেন। ইতি আপনার স্নেহধন্য ছোট ভাই বিজয়। হঠাৎ বিজয়ের চিঠিটা পেয়েই মনস্থির করে ফেলি। বিজয়ের বাড়ি যাব করে বছর 10 কেটে গেছে, এবার যাওয়াটা হচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে থাকি। দীপু সদ্য চাকরি পেয়েছে, শনিবারের আগে ছুটি নিতে পারবে না। রঞ্জন যাবে সঙ্গে। পিকো টুম্পার শুক্রবার ক্লাস টেস্ট না থাকলে সঙ্গেই যেত, কিন্তু ক্লাস টেস্ট না দিয়ে যাওয়া সম্ভব হবে না, ওদের মন খুব খারাপ। বেনারসি শাড়ি কিনে আনলুম বিজয়ের বউয়ের জন্য। মা বললেন মার আশীর্বাদী, বউ এলে মুখ দেখে দেবেন, এখন না, বাকিরা শুক্রবার সন্ধ্যায় যাবে। তুফানি রওনা হলুম দুর্গাপুর 27 বৃহস্পতিবার। মা পই পই করে বলে দিলেন, গাড়িটা স্টেশনে যদি না থাকে বাসে করে ঠেঙিয়ে 2 বার বাস বদলি করে সেই অজ পাড়াগায় যাবে না, বাড়ি ফিরে আসবে। আচ্ছা, গাড়িটা যে কেন থাকবে না তা তো জানি না। মার যত বিদঘুটে উদ্বেগ। দিলীপ ড্রাইভার, গাড়ির নম্বর 4444, কাকার নাম সর্বজয় সরকার। তুফানে যাচ্ছি, দেখা হবে না কেন? আলবাত হবে। রঞ্জন বিশেষ কথা বলে না, খুব শান্ত ছেলে, দীপুর বিপরীত। রঞ্জন বলে, সঙ্গে কিছু টাকা করি আছে তো দিদি, বিজয়ের তো বিয়ের জন্য ব্যস্ততা থাকবে, যদি কোনো ঝামেলায় পড়ো। যেমন আমার মা তেমনই তুই, ঝামেলার প্রশ্ন ওঠে কেন? ঠিক যেমন ইনস্ট্রাকশন দিয়েছে তেমনই তো যাচ্ছি। এক যদি তুফান লেট হয় তবু তো গাড়ি থাকবে। মা বললেন, থাকলেই ভালো। দুর্গাপুরে নেমে রঞ্জন আর আমি হাসি হাসি মুখে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলাম। প্রথমে প্ল্যাটফর্মে, তারপর স্টেশনের সদরে সিঁড়ির মাথায়। সরকার বাড়ি থেকে কেউ মালাচন্দন নিয়ে এগিয়ে এলো না। ইতিমধ্যে আমি আর রঞ্জন অবশ্য মোট 11 জন ভদ্রলোককে, আপনি বুঝি বিজয়ের কাকা? আচ্ছা, আপনার নাম কি সর্বজয় সরকার? আগে এই যে আমরা এসে পড়েছি। নমস্কার, আমি বিজয়া দিদি, কলকাতা থেকে, ইত্যাদি বিভিন্ন ভাষাতে ও ভঙ্গিতে অ্যাপ্রোচ ও সলিসিট করেছি, এবং উত্তরে কখনো দুর্বিনীত না মশাই, কখনো বিনীত আগে না, কখনো বিস্মিত তার মানে, কখনো নির্বিকার নিরুত্তর অবজ্ঞা ইত্যাদি লাভ হয়েছে। কেউই অবশ্য বলেনি, তাই বুঝি বিজয়ের দিদি? বাহ, বেশ তো, আমি কি করব? বাঙালি খুব সভ্য জাতি। শেষে আমি নেমে স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ডে যাই। এখানে দিলীপ মণ্ডলের গাড়ি আছে? অসামান্য উপকার হলো। দিলীপ, দিলীপ, প্যাসেঞ্জার। দিলীপ এসে পড়ে।
কিন্তু মুখে মধুর অভ্যর্থনার হাসি কই, রাগি রাগি চোখ। নমস্কার, আপনার গাড়ির নম্বর 4444? হ্যাঁ, তাতে কি হয়েছে? কোমরে 2 হাত, চিবুক শূন্যে তোলা। বড় গোসাইপুর গ্রামের গাড়ি তো? কে বলেছে? ও, বড় গোসাইপুরের গাড়ি নয়? আমি কি নয় বলেছি? সরকার বাড়িতে বিয়ে আছে না, সেখানে যাব। 400 টাকা। আগে 400 মানে? ওটাই রেট। এবারে রঞ্জন ফেটে পড়ে। বাজে কথা বলবেন না, 400 টাকাতে আগ্রা যাওয়া যায়, বড় গোসাইপুর 400? লোভের একটা সীমা থাকে। তা যান না আগ্রা, বড় গোসাইপুর যাবার কি দরকার? আপনার গাড়ি সরকার বাড়িতে আমাকে নিয়ে যাবে বলে আমাকে জানানো হয়েছিল। সর্বজয় সরকারি স্টেশনে থাকার কথা ছিল তুফান ধরতে। আছে কি সেই স্টেশনে? দেখছি না তো। আমিও দেখিনি। আপনার সঙ্গে ওদের কোনো কথা হয়নি? হবে না কেন, অনেক কথাই হয়েছিল। যেমন? ওরা বলছে 300, আমি 400-র কমে করব না। আমি ওদের বরযাত্রীও নিয়ে যাচ্ছি। এই 300-400 তো সারাদিনের জন্য, বারবার যাতায়াতের জন্য। আমাকে একবারটি শুধু বড় গোসাইপুর নিয়ে যাবেন। আপনাকে তো যেতেই হবে ভাই সেখানে, আপনার বাড়িই তো বড় গোসাইপুরে। 400। ঠিক আছে, বাসে যাব। তাই যান, ওই যে বাস স্ট্যান্ড। দিলীপ বিড়ি ধরাতে ধরাতে ইঙ্গিতে দেখিয়ে দেয়। বড় গোসাইপুরে বাস কখন ছাড়বে? 2 ঘন্টা পরে, এই একটা গেল, ওই যে যাচ্ছে। আর কোনো বাস নেই? থাকবে না কেন, অনেক আছে। বড় গোসাইপুরে ডিরেক্ট নেই, বড়জোড়া চেঞ্জ করে আছে, বেলতরে চেঞ্জ করে আছে, বিষ্টুপুরে। ঠিক আছে, চেঞ্জ করে যেতে কতক্ষণ লাগবে? তা বলা শক্ত, কোন বাস কখন ছাড়ে। এখানে টাইম টেবিল নেই? এখানকার বাসের আছে, অন্য জায়গার বাস কখন ছাড়ে কি করে জানবো? দেশ শুদ্ধ সব বাসের টাইম আমরা জেনে কি করব? কিন্তু এবার রঞ্জন বাগড়া দিল, মাথা নেড়ে বলল, দিদি, মাসিমা কি বলেছিলেন, গাড়ি না থাকলে বাসে চড়ে যাবে না, সোজা বাড়ি ফিরে যাবে। স্টেশনে ওদের একটা লোক পর্যন্ত নেই। সত্যি মা, জানতে পারলেন কেমন করে? বাসে যে চেঞ্জ করে যেতে হবে তাও বলেছিলেন। মা কি করে আন্দাজ করলেন গাড়ি নাও থাকতে পারে? আমি যে চিঠি পড়েছি তিনিও সেই চিঠিই পড়েছেন, কিন্তু আমি যে 3 দিন ছুটি নিয়ে এসেছি প্লাস রবিবার, আমি বাড়ি যাব না। অতএব রঞ্জন, তুই ফিরে যাবি? তা তো যাবই, শনি রোববার ফ্যাক্টরিতে যেতে পারবো, 2 দিন ছুটি বাজবে। তুমিও যাবে, দেখি রাতে কি ট্রেন আছে। আজই, কাল গেলে হয় না? আজ না তো কি, এখানে দুর্গাপুর স্টেশনে রাত্রিরেও থাকতে ইচ্ছা নাকি তোমার? যদি বিজয়ের কাকা আসেন, পরের ট্রেনগুলো সব দেখবে। তা না, বন্দিতা সুনন্দারা তো আছে, অনেক করে আসতে বলে, আসা আর হয় না। চল ওদের কাছে ঘুরে যাই, কাল ফিরবো। কাল তো তোর ছুটি। বাহ, কাল ফিরলে দীপু চলে আসবে না পিকো টুম্পাকে নিয়ে? শুক্রবার ক্লাস টেস্ট হয়ে যাবার পর ওরাও আসছে দীপুর সঙ্গে বিকেলবেলার ট্রেনে। গ্রাম বাংলার উৎসব তো দেখা হয় না ওদের, বিয়েটা মিস হয়ে গেল, পাকস্পর্শ আর ফুলসজ্জায় থাকতে পারবে। পিকো টুম্পার ভীষণ উৎসাহ, সত্যি একটা মূল্যবান অভিজ্ঞতা হবে ওদের। দীপুর ইচ্ছা ছিল বরযাত্রীও যাবার, ছুটি নেই অত। আমি মনে করেছিলাম বড় গোসাইপুরের সরকার বাড়িতে একবার পৌঁছে গেলেই হলো। ওদের জন্য আরেকবার দুর্গাপুর স্টেশনে লোক কিংবা গাড়ি পাঠানো জলবৎ তরলং হবে। কিন্তু দেখা যাচ্ছে কেস অত সহজ নয়। আগামীকাল রাত্রির বেলা দুর্গাপুর পৌঁছে ওদের স্ট্র্যান্ডেড হয়ে যাবারই সম্ভাবনা, যদি চলে আসে। আমি বরং থেকেই যাই রে, বন্দিতারা খুব খুশি হবে। হবে তো, তুমি ঠিক জানো। আমি বাবা চলে যাব। তুই যা, আমি থাকি, কাল বাচ্চারা এলে ওদের নিয়ে 2 দিন হলিডে করে ফিরবো। রঞ্জন অতি সাবধানী। কিন্তু সুনন্দাদিরা তো জানেন না তুমি আসছো, যদি না থাকেন। থাকবে থাকবে, স্কুল খোলা যাবে কোথায় বড়দিদিমণি, থাকবে নিশ্চয়ই, স্কুলেই চলে যাব। চলো তবে তোমাকে পৌঁছে দিয়ে আসি।
রিকশাওয়ালাদের অভিমুখে ধাবিত হই দুজনে। পিছনে শুনি দিলীপ ড্রাইভার টিপ্পনি কাটছেন, রিক্সা করে বড় গোসাইপুরে চললেন, সামনের মাসে পৌঁছাবেন। রিক্সাওয়ালাকে বলি গার্ড স্কুল। চামেলি দিদি বন্দিতারা বলে দিয়েছে দুর্গাপুরে বিভিন্ন মেয়েদের বিদ্যালয় আছে, ওদেরটাকে রিক্সাওয়ালারা বলে গার্ড স্কুল। যেতে যেতে রিক্সাওয়ালা বলে, স্কুলেই যাবেন নাকি দিদিমণিদের বাড়ি? অবশ্যই এটা রঞ্জন আর আমার কথোপকথন মন দিয়ে শোনার ফল। বাড়ি গিয়ে কি হবে, দিদিমণিরা তো স্কুলে, তার চেয়ে স্কুলেই যাই। আজ গার্ড স্কুলে বেজায় গন্ডগোল। মানে? কি জানি কি হয়েছে, তার ভিড় চেঁচামেচি, দিদিমণিরা ঘেরাও হয়ে আছে। সে কি, কারা ঘেরাও করলো? স্কুলের মেয়েরা? এসবও হয় নাকি এখানে? মেয়েরা কেন করবে, ওখানকার মেয়েগুলো নমন ধারার লয়, ও কম কলকাতার মেয়েরা। তবে কে ঘেরাও করলো? অত শত জানি না, মেয়েরা লয়, বেটা ছেলে সব। রিক্সা পৌঁছালো। সত্যি স্কুল শত শত পুরুষ মানুষের দ্বারা ঘেরাও। স্কুলের দিদিমণিদের এমন একচ্ছত্র অ্যাটেনশন, এমন গুচ্ছ গুচ্ছ পুরুষ মানুষ দিয়েছে কি আগে? দেখি দাদা, একটু ভেতরে যাব। আমি এগিয়ে যাই। রঞ্জন বসে থাকে রিক্সায় বেনারসির পুটলি নিয়ে। এখন ঘেরাও চলছে দিদিমণি, এখন আপনাদের ভেতরে যাওয়া বন্ধ, বাইরে আসাও বন্ধ। বিনীত একটি ভদ্রলোক জানান। আমি এখানকার দিদিমণি নই, আমাকে যেতে দিন। এই ঘেরাওটা কি জন্য হচ্ছে? অ্যাডমিশন, জুনিয়র স্কুল থেকে হাই স্কুলে উঠতে নতুন করে অ্যাডমিশন টেস্ট নেওয়া চলবে না। তা আমাকে যেতে দিন। আপনি? যথাবিনীত হেসে বলি, রাইটার। ওরে ওরে ছেড়ে দে, রাইটার্স থেকে। ভাগ্যিস মহাকরণের অন্য নামটি রাইটার্স। ইংরেজি ব্যাকরণ একটু ভুলভাল হলো ঠিকই, নীতিগতভাবে সত্য মিথ্যের ব্যাকরণও একটু গোলমাল হলো ঠিকই, কিন্তু ওই অশ্বত্থামা হত ইতি গজটা তো হলো। অশ্বত্থামা নামে গজটি না থাকলে তো সেটা সম্ভব হতো না। লং লিভ রাইটার্স বিল্ডিং। মহাকরণের দ্বারা এটি হতো না। একটি শব্দে ঠিক মন্ত্রের মতো কাজ হলো, যদিও নেহাতি অপরিকল্পিত। ভিড় সরে গিয়ে জনসমুদ্রের মধ্যে সরু পথ বেরোলো। আমি জিজ্ঞেস করলাম দারোয়ানকে ফিসফিস করে, সুনন্দাদি, চামেলিদি, বরদিদিমণি? দারোয়ানকে রীতিমতো বিচলিত দেখাচ্ছিল। সে তার টুলে না বসে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কজন বেয়ারার সঙ্গে মিটিং করছে বলে মনে হলো। ঘেরাওটা বারান্দা অব্দি ওঠেনি, নিচের মাঠেই গিসগিস করছে। কোথাও কোনো ছাত্রী চোখে পড়ল না। দারোয়ান চোখ দিয়ে বারান্দার এক দিক দেখিয়ে দিল। আমি গুটি গুটি অনিশ্চিত পায়ে সেদিকে যেতে থাকি। ধুত, কোথায় গোসাইপুরে গিয়ে বরযাত্রীর নেমন্তন্ন খাবো, না দুর্গাপুর গার্ড স্কুলের বারান্দায় হাঁটি হাঁটি পা পা করছি। নিজের ওপর বেজায় রাগ হতে থাকে, মার উপরেও। মাই তো আন্দাজ করতে পেরেছিলেন বিজয়ের বিয়েতে যাওয়া শেষ পর্যন্ত নাও হতে পারে। উপহার টুপহার দেননি। গাড়ি না থাকলে কি করতে হবে বারবার বলে দিয়েছেন। যদি এতই জানতেন তবে আমাকে আসতে বারণ করলেন না কেন? আর বিজয়ের ওপরে রাগ থাক, দিলীপ ড্রাইভার যা বলল তা যদি সত্যি হয়। বন্দিতাদের দেখা গেল একটা লম্বা ঘরের মধ্যে সবাই মিলে বসে আছে, সব টিচাররা একসঙ্গে। এইটাই বোধহয় টিচার্স কমন রুম নাকি লাইব্রেরি, যাই হোক। কাচের দরজা দিয়ে দেখা যাচ্ছে সব দিদিমণিরই মুখ গোমরা, কেউ হাসছে না, কথাবার্তা চলছে। হঠাৎ করিডোরে আমার আবির্ভাবে ঘরে সাড়া পড়ে গেল। গোমরা মুখগুলি উদ্ভাসিত হয়ে উঠল বিস্মিত হাসিতে। ওরা আমাকে চেনেন। একবার এখানে পুরস্কার বিতরণের কুকর্মটি করতে এসেছিলাম। দেখি পেছনে পেছনে দারোয়ানও এসেছে। সে একটা দরজা খুলে আমাকে ঢুকিয়ে দিল। আমি ব্যাকুল হয়ে তাকে বললাম, আমি কিন্তু আবার এক্ষুনি বেরোবো। দারোয়ান বোদ্ধার মতো মাথা নেড়ে চলে গেল বলেই মনে হলো। ঘর থেকে তাকে দেখা গেল না। এদিকে কমন রুমে জীবন কাঠের ছোঁয়া, অকস্মাৎ একজন বাইরের লোকের অঘোষিত আবির্ভাবে। বন্দিতা ছুটে এলো, কি রে, কি কাণ্ড, কি ব্যাপার!
তোদেরই তো কাণ্ড, কি ব্যাপার, কি হচ্ছে এখানে? দেখতেই পাচ্ছ দিদিমণিরা ঘেরাও হচ্ছেন, তোকে ঢুকতে দিল যে? বললাম রাইটার, ওরা শুনলো রাইটার্স। রাইটার্স সর্বনাশ করেছে, এরপর আমাদের ধরবে যে রাইটার্সের অনুমতি এসে গেছে কিনা। ট্যাক্স অফিসার অ্যাডমিশনের কি জানে? ওদিক থেকে চামেলিদির গলা। তুমি অ্যাকাউন্টস দেখতে এসেছো? সুনন্দা হেসে ওঠে। আমি তোমার বাড়ির চাবিটা চাইতে এসেছি, বড় টায়ার্ড। আমরাও। তোদের কি উপায় মুক্তি দিতে পারি বলতো? লেটস থিঙ্ক আপ সামথিং। ওদের বুঝিয়ে সুঝিয়ে। পারবে না, ওরা সবাই বাবা। বাবা? মেয়েদের বাবা, যে মেয়েরা 6 থেকে হাই স্কুলে যাবে কিন্তু ভালো রেজাল্ট করেনি, তাদের বাবা। কতক্ষণ এটা চলবে? যতক্ষণ প্রমোশন না দেয়া হয়। দেবেই যদি, তো দিয়ে দাও, চুকে যাক ঝামেলা। সেটাই তো অক্ষমতা, আমাদের হাতে তো আর বোর্ডের আইন কানুন নেই। আমরা কি স্বেচ্ছায় নিয়ম ভেঙে নিয়ম তৈরি করতে পারি? বাবারা বুঝছেন না। এ ঘেরাও অন্যত্র করতে হবে, আমরা রং টার্গেট। সেটাও ওদের বলে দিলেই হয়। তুমি ভাবছো বলিনি? শুনছেন না? বিশ্বাস করছেন না। জল টল চা টা টিফিন টিফিন আছে তো সঙ্গে? অবশ্য চারিদিকে জলের বোতল, ফ্লাস্ক, টিফিন বাক্স টেবিলের ওপর ছড়ানো। এখনো তেমন বেলা বাড়েনি। সব শেষ, আর আনতে দেবে না। কি করছো তোমরা এখানে বন্দি হয়ে বসে বসে? এই গল্প স্বল্প, মিটিং, বিতর্ক, যা যা করা হয়। দেখুন বড়দি, আমি এখানে থাকি না, আপনি জানেন আমি বাস ধরে 30 কিলোমিটার দূরে যাব। আমাকে এখনই বেরোতে হবে, নইলে বাস টাস পাবো না। আপনি তাড়াতাড়ি মিটিয়ে দিন এসব ঝঞ্ঝাট। অন্য একটি কণ্ঠ ঝংকার দিয়ে ওঠে হঠাৎ। ওই যে দেখো, এইসব করছি। তাপ্তি জানালো। আপনিও চলুন না আমার সঙ্গে বেরিয়ে। বন্দিতা ইতিমধ্যে হাত ব্যাগ থেকে বাড়ির চাবি আমাকে দিয়ে দিয়েছে। আমি ভদ্রমহিলাকে বলি, যেতে দিলে তো যাব, বাবারা তো আমাকে চেনে, 20 বছর পড়াচ্ছি এখানে, যেতে দেবে কেন? ঘেরাও না তোলা অবধি সবাই জেলে পোড়া। এটা তো অন্যায় ঘেরাও, যা বুঝেছি। আমি বিচলিত হয়ে বলি, ন্যায্য ঘেরাওটা কি জিনিস শুনি। ধীর স্থির এক দিদিমণি গোল গোল চশমার উপর দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলেন। সব চুল সাদা। এরা বিপাকে পড়েছেন সন্দেহ নেই, কোনো উদ্ধারের উপায়ও ভেবে পাননি। অথচ চেহারাতে বিন্দুমাত্র বিপন্নতা নেই, বেশ ডিগনিফাইড। আমি কিছু করতে পারি? কাউকে ফোন টোন করা হয়েছে, ফোন লাইন বাবারা কেটে দেননি। সাহায্য আসছে, সেক্রেটারি আসছেন, চেয়ারম্যানকেও ধরার চেষ্টা হচ্ছে, দেখা যাক। চেষ্টাপাতি চলছে, চলবে। মিটে যাবে তাহলে শিগগিরই। আমি আশার বাণী শোনাতে চেষ্টা করি অনিশ্চিত কণ্ঠে। মিটে তো যাবেই, শিগগির হোক না হোক, এসব কি চিরকাল চলে? ওদের ঘরবাড়ি নেই, খিদে নেই? ধৈর্যের পরীক্ষা দিদি, ধৈর্যের পরীক্ষা চলছে, কার কতক্ষণ সহ্য ধৈর্য। আরেক দিদিমণি বলেন, মুখে পান গুজতে গুজতে, আর জেনে রাখবেন মেয়েরা এতে পুরুষদের হারিয়ে দেবেই দেবে। এনি টাইম, এনি প্লেস। পান গোজার পর বাক্যটি সমাপ্ত করেন, আমরা চুপচাপ বসে থাকবো, দেখি কতক্ষণ চালাবে। থাকা ছাড়া কিছু করারও নেই, কোনো রকম যৌক্তিক আদান প্রদান সম্ভব নয়, ওরা কিছুই শুনবেন না। কিন্তু আপনাদের শিক্ষক অভিভাবক সম্মেলন হয় না? অতি নিয়মিতই হয়, বড়দিদিমণি বন্দিতা বলে। তবে প্রথমত এটা নিয়ম বহির্ভূত, দ্বিতীয়ত এটা ঠিক মিলন সভা নয়। বড়দিদিমণির সুরটা বেঁকে যাচ্ছে। তৃতীয়ত এর নাম জুলুমবাজি, বললেন ধীর স্থির শুভ্রকেশিনী, গোল গোল চশমার ওপর দিয়ে। তারপর হেসে, শিক্ষিকাদের মধ্যে এখানে কোনো রেষারেষি দলাদলি অনৈক্য নেই, এই রক্ষে
বন্ধ ঘরে ঝগড়াঝাটি অন্তত হচ্ছে না, আলোচনাই হচ্ছে। যোগ করলেন, অনেক জায়গায় দেখেছি এই সময় খুব অশান্তি হয় নিজেদের মধ্যেও। আমরা ফরচুনেট। হঠাৎ ব্যস্ত সুরে বন্দিতা বলে, যাকে তুই বাড়ি যা, গিয়ে চাটা তৈরি করে খা, এখানে আর থেকে কাজ নেই। হঠাৎ যে দুর্গাপুরত চলে এলি বড়, না বলে কয়ে, ছুটি নাকি? না, সে খুব লম্বা গল্প, তুই বাড়ি এলে বলবো। রিক্সাতে রঞ্জনটা বসে আছে, চলি। বেরিয়ে দেখি দারোয়ান দাঁড়িয়ে। কিছু হলো দিদিমণি? না, সেক্রেটারি আসুন আগে। বেশ জানিয়ে শুনিয়ে ভেতরের লোকের মতো বলি, আপনি এখন সেক্রেটারি বাবুর কাছে যাইবেন? দেখি কি করা যায়। কি হলো দিদি, কি হলো? বাবারা ঘিরে ধরেন। কি আবার হবে, কিছুই হলো না। আপনারা তো ঘেরাও করে রেখেছেন, এর মধ্যে কিছু কাজকর্ম কি হয়? আবার একদিন আসতে হবে। আমি অ্যাকাউন্টসের লোক। ও, অ্যাকাউন্টস? কেন কেন, তাতেও কিছু গোলমাল নাকি? হিসেব গোলমালের সম্ভাবনায় বাবারা যেন উৎসাহিত। না, গোলমাল তো কিছু শুনিনি। আমি ওদের উনুনে জল ঢেলে দিই। এমনি রেগুলার ভিজিটেই এসেছিলাম। বাবাদের ইন্টারেস্ট চলে গেল। রিক্সাওয়ালার অবিরাম পক 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 হংসধ্বনি সত্ত্বেও মনে হলো রঞ্জন ঘুমোচ্ছে। বন্দিতাদের বাড়ি গিয়ে ফ্যান খুলে চায়ের জল বসালুম। ওরা ফিরল সন্ধেবেলায়। সেক্রেটারি এসেছিলেন, চেয়ারম্যান আসেননি। যা হোক, একটা কথাবার্তা হয়েছে। বাবারা যে যার বাড়ি চলে গেছেন। চামেলিদি, বন্দিতা, সুনন্দা, তাপ্তি চারজনই ক্লান্ত, উত্তেজিত। অনেক রাত অবধি এই ঘেরাও নিয়ে গভীর আলোচনা হলো। বিজয়ের বিয়ে, দিলীপের গাড়ির নাম্বার 4444, এসব যেন খানিকটা অনুজ্জ্বল হয়ে পড়ল। রঞ্জন ফিরে গেল পরদিন বিকেলের গাড়িতে। ওদের ফ্যাক্টরি শনি রোববার খোলা, ছুটি নিতে হবে না মিছিমিছি। ইতিমধ্যে বন্দিতাদের জানিয়েছি আগামীকাল পিকো, টুম্পা, দীপু আসবে সন্ধ্যার ট্রেনে। আমি স্টেশন থেকে ওদের নিয়ে আসব। সুনন্দা বলল সেও যাবে। বড়দিদিমণির যদিও কাজকর্ম থাকে, সুনন্দার অত কাজ নেই। তাপ্তির একটা ছাত্রী আসবে সার্টিফিকেট নিতে। চামেলিদি রান্না করে খাওয়াতে ভালোবাসেন, চামেলিদি রান্না করবেন। পিকো, টুম্পা, দীপু আসবে শুনে সবাই উল্লসিত। চার বন্ধু, চার চারটে কোয়ার্টার, উটকো অতিথিকে ঠাঁই দিতে তাদের অঢেল জায়গা। পরদিন সন্ধেবেলায় সুনন্দা আর আমি স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আছি, ট্রেনের আর আগমনের লক্ষ্য নেই। আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেঞ্চি টেঞ্চি নেই। একটা লম্বা চ্যাপ্টা লোহার গাড়ি মতন রয়েছে, তার ওপরেই বসে রইলুম দুজনে। দিব্যি সন্ধ্যা নামিছে মন্দ্র মন্থরে। স্টেশনটাকে মন্দ লাগছে না। প্ল্যাটফর্মের এখানটাতে একদম প্রাণচাঞ্চল্য নেই। আরেকজন লোক এই গাড়িটার উল্টো দিকে বসে আছেন। হঠাৎ তিনি বলে উঠলেন, এবার একটু উঠতে হবে, গাড়িটা লোডিং হবে, এতে মেল ব্যাগ উঠবে কিনা। আমরা তড়িঘড়ি লাফিয়ে উঠে পড়ি। উনি বলেন, না না, অত তাড়া নেই, গাড়ি লেট আছে। আমার স্বভাব রাস্তার লোকের সঙ্গে সেধে সেধে গল্প করা। ছোটবেলা থেকে বকুনি খাচ্ছি, এই জন্যে এখনো সারেনি বদভ্যাস। আপনি বুঝি পোস্ট অফিসে কাজ করেন নাকি রেলে? ওই দুটোতেই বলতে পারেন, এই স্টেশনের পোস্ট অফিসে। আপনি বুঝি গার্ড স্কুলে নতুন এলেন? আমি চমকে উঠি। গার্ড স্কুলের সঙ্গে আমার যোগাযোগ ইনি জানেন কি উপায়? উনিও বোধহয় বুঝলেন। ওই সঙ্গে সুনন্দাদি আছেন কিনা, উনি তো অনেকদিন গার্ড স্কুলে। সুনন্দা হঠাৎ খুব ব্যস্ত হয়ে আমার পরিচয় দিতে শুরু করে দেয়। না না, উনি তো লেখক, উনি কলকাতায় থাকেন। আমাদের এখানে প্রাইজ দিতে এঁকে এনেছিলাম একবার অমুক সালে। যে বছর 3 বছরে প্রাইজ একসঙ্গে দেওয়া হলো। 3 দিন ধরে প্যান্ডেল বেঁধে খুব উৎসব। সেবার তো নবনীতা দেবসেন এসেছিলেন, ওই কুম্ভ মেলার লেখিকা, জাহ্নবী, যমুনা। আমি নিজের নাম শুনে কি খুশি! আহা, একেই বলে স্বনামধন্য। হলেই বা বইয়ের নাম ভুল। আহ্লাদে গলে গিয়ে বলি, আগে আমি তখন এসেছিলাম। কুম্ভমেলার বইটার নাম জাহ্নবী যমুনা নয়, করুণা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বিগলিত করুণা।
আগে না, নামটা হচ্ছে করুণা। সরি সরি, করুণা ধারায় এসো তো। শারদিয়া দেশে বেরিয়েছিল, আমি তখনই পড়েছিলাম। দারুণ লেখা। আপনি সেই নবনীতা দেবসেন, মহা সৌভাগ্য। আমি আপনার ফ্যান। আরে সৌভাগ্যটা তো আসলে আমারই, কে জানতো দুর্গাপুর স্টেশনের প্ল্যাটফর্মে সূর্যাস্তের গোলাপি হলুদ মায়াবী আভায় লোহার মেল ট্রলির ওপর একজন এমন আস্ত ফ্যান বসে আছে। সুনন্দার গর্বোদ্ভাসিত মুখটি দেখে মন ভরে গেল। আমি, এ আর এমন কি, এমন ফ্যান তো আকচার মেল ট্রলিতে বসেই থাকে। এমনি মুখে দূরে সিগন্যাল পোস্টের দিকে চেয়ে থাকি, উদাস উদাস, লেখক লেখক ভাব করে। আমার নাম শ্যামসুন্দর গাঙ্গুলি, আমি নিজেও একটু লিখি টিকি, তবে সে কিছু না, পড়িই বেশি। আপনার সঙ্গে আলাপ হবে কখনো ভাবিনি। এবার এসেছিলেন শুনেছিলাম, আমাদের মাস্টারমশাই মেয়ে ওখানে পড়ে তো, কিন্তু আমরা কেউ যাইনি। কপালে আছে চেনাশোনা হওয়ার, ঠেকাবে কে। শ্যামসুন্দর গাঙ্গুলি বেশ খোলা গলায় হাসেন। আমি এসব ভালো ভালো কথা সকর্ণে শুনে যদিও মনে মনে খুশি হচ্ছে, কিন্তু আবার খুব অস্বস্তিও হচ্ছে। তাই কথা ঘোরাতে বলি, আপনি বুঝি দুর্গাপুরেরই লোক? না, আমরা দুর্গাপুরের নই। দুর্গাপুরে যারা কাজ করে তারা প্রায়ই কেউ দুর্গাপুরের নয়। এ তো একটা নতুন উটকো জায়গা। আমাদের গ্রাম বহু পুরনো। সেই গ্রামের টেরাকোটা মন্দিরের কথা অমিয়বাবুর বইতে আছে। আপনি নিশ্চয়ই পড়েছেন অমিয়বাবুর বই। এক সাহেবও গিয়েছিলেন আমাদের গ্রামে, মন্দিরের অনেক ফটো তুলেছিলেন, ইতিহাস জেনেছিলেন। নামটা ঠিক মনে করতে পারছি না। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। ডেভিড ম্যাকাচিও? তিনি যাদবপুরের অধ্যাপক ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় নয়। ওই হলো, মোট কথা বিলেতের নয়, কলকাতাতেই কোনো ইউনিভার্সিটিতে কাজ করতেন। ওর সঙ্গে কথাবার্তা বলেছি, খুব সিম্পল লোক। আপনাদের গ্রামটা কোথায়? এই তো বেশি দূরে না, বর্ধমান ডিস্ট্রিক্ট নয় অবশ্য। বাঁকুড়া যাবেন নাকি মন্দির দেখতে? প্রচুর টুরিস্ট আসে আমাদের গ্রামে। শ্যামসুন্দরবাবু একটা বিড়ি ধরান, আমি একটু সরে বসি। শ্যামসুন্দরবাবু খেয়াল করেন না, মহা উৎসাহে বলতে থাকেন, আপনি তো খুব অ্যাডভেঞ্চারাস লেডি, যেভাবে কুম্ভ মেলায় গেছেন। আমাদের গ্রামে আসা তো জল ভাত। আমি তো প্রতিদিনই যাতায়াত করি। কিভাবে যেতে হয়? আমি তো সাইকেলে বাস স্ট্যান্ডে আসি, একটা দোকানে সাইকেলটা রেখে বাসে করে সোজা দুর্গাপুর স্টেশন, ব্যাস, নো প্রবলেম। আপনাদের তো তা হবে না, আপনাকে রিক্সা নিতে হবে। বড়জোড়া থেকে আশুরে দিয়েও যেতে পারেন আমাদের গ্রাম দুর্জয়পুরে, আবার জামবেদে থেকে গোদাড্ডি হয়েও যেতে পারেন। দধিমুখা দুর্জয়পুর সবাই চেনে, সামডাঙ্গার গায়ে। মস্ত মন্দির আছে দুর্জয়পুরে। দধিমুখার রাস মন্দিরের তো মেলার জন্যই নাম। দুর্জয়পুরের শিব মন্দির আর্টের জন্য বিখ্যাত। এই দুর্জয়লিঙ্গ হিমালয়ের দুর্জয়লিঙ্গের সঙ্গে অবিকল একরকম, অথচ কোথায় সেই হিমালয় আর কোথায় আমাদের বাঁকুড়া। টেরাকোটার যা কাজ না দিদি, একেবারে এক্সেপশনাল। ওটা না দেখে আপনার ফিরে যাওয়া উচিত না। জগন্নাথপুরের শিব মন্দিরের নাম সবাই জানে। পাতাল থেকে নাকি পুকুর শুদ্ধ মন্দিরটা উঠেছিল সত্যযুগে, কিংবদন্তিতে বলে। অর্থাৎ গুল আর কি। মনে হয় আসলে দ্বাদশ শতাব্দীর তৈরি। আমাদের দুর্জয়পুরের মন্দির আরও প্রাচীন, নবম কি দশম শতাব্দীর হবে। অতটা সূক্ষ্ম কাজ নয়, আরও প্রাচীন তো, আর একটু রাফ মোটা কাজ। নষ্ট হয়েছে ওয়ারেন্টিয়ারে, জলবায়ুর অত্যাচারে। ছবি শুদ্ধ ডিটেল পাবেন অমিয়বাবুর বইতে, মন্দিরময় বাংলার প্রামাণ্য গ্রন্থে। সুনন্দা হাঁপিয়ে উঠেছে। দেখতে পাচ্ছি ইতিহাসের দিদিমণির এসব এলোমেলো তারিখ উল্লেখ করা একদমই সহ্য হচ্ছে না। শ্যামসুন্দরের অনির্বাণ উদ্দীপনা। চলুন না দিদি, এই রোববার আমার ছুটি আছে, আমি বাড়িতেই থাকবো। আপনি যদি যান, পুকুরে জাল ফেলাবো। যত ইচ্ছা মাছ খাবেন, আমাদের তো ওই জমির চাল আর পুকুরের মাছ। ফসল বলতে কেবল এই, ভগবানের দয়ায় না ধান না মাছ আমাদের কিনে খেতে হয় না। ঠাকুর আমাদের মাছে ভাতে রেখেছে। বাঁকুড়ায় লোক বলে আলু পোস্ত দিয়ে ভাত খায়, আমরা খাই মাছ দিয়ে। রবিবার যাবেন দিদি? নিজের চোখেই দেখে আসবেন, মন্দিরও দেখা হবে, মাছ ভাজা দিয়ে গরম গরম দুটি ভাতও খেয়ে নেবেন ছোট ভাইয়ের বাড়িতে।
থাক, আর অমন করে বলবেন না মশাই। এ মেয়ে এক্ষুনি যাবার জন্য নিচে উঠবে, অত মাছ ভাজার লোভ দেখালে আমরাও চলে আসব। সুনন্দা বলে, উফ, ট্রেনটা আর কত লেট করবে। শ্যামসুন্দর বাবুকে ওর পছন্দ হচ্ছে না। আচ্ছা, কেমন করে যেতে হয় আপনাদের বাড়ি? আমাকে ডিরেকশনটা দিয়ে দিন তো। আমি ভাবছি চলেই যাব রবিবার আপনার বাড়ি মাছ খেতে। কিন্তু একা নয়, 3-4 জনকে মাছ খাওয়াতে পারবেন তো? অট্টহাস্য করেন একথা শুনে শ্যামসুন্দর বাবু। 4 জন, এটা একটা সংখ্যা হলো? সেদিন শ্যামডাঙ্গার মুখুজ্জেদের বিয়েতে 1.5 কুইন্টাল মাছ সাপ্লাই করেছি। চলে আসুন রবিবার। কি করে যেতে হয় বলে দিন, কটার সময় যাব? যতটা সকাল সকাল পারেন চলে আসবেন দিদি। অনেক পথ মাঠ ভেঙে রিক্সা করে যেতে হবে তো রোদের মধ্যে। সে জামবেদ দিয়েই যান আর বরজোড়া দিয়েই যান, মাঠ পেরিয়ে যেতে হবে। 2খানা গাঁ বাদে দুর্জয়পুর। রিক্সাওয়ালাদের আপনি বলবেন দুর্জয়পুরে সুবোধ ডাক্তারের ডিসপেন্সারি, সেইখানটা সবাই চেনে। সুবোধ ডাক্তারের ওখানে জিজ্ঞেস করলেই আমাদের বাড়ি পৌঁছে দেবে। আমার নাম করবেন, দুর্গাপুর স্টেশন থেকে বরজোড়ার বাস নেবেন, কিংবা জামবেদের ওই একই রুট, নেবেই রিক্সা পাবেন। জামবেদে গিয়ে গোদাড্ডি পেরিয়ে, গোদাড্ডির গোসাই বাড়ি খুব প্রসিদ্ধ। ওখানে গোসাইদের মুখের কথা নাকি সব ফলে যেত, যা বলতো তাই সত্য হতো। ঠাকুরের বর ছিল, সে আমাদের বাপ জ্যাঠারা সচক্ষে দেখেছেন, আমরাও বেশি দেখিনি। গোসাই বাড়ির রাধা গোবিন্দ মন্দিরও দেখবার মতো, সেটাও পথে নেমে দেখে নিতে পারেন। দধিমুখার রাস মন্দিরের মেলার কথা তো জানেনই। দধিমুখা দিয়ে ঘুরে এলে একটু ঘুর হবে ঠিকই, কিন্তু প্রসিদ্ধ রাস মন্দিরটা দেখা হবে। নইলে শ্যামডাঙ্গা দিয়ে শর্টকাট, শ্যামডাঙ্গা দিয়ে দুর্জয়পুরে সুবোধ ডাক্তারের ডিসপেন্সারি, তারপর আমি আপনাদের চার্জ নিয়ে নেব। এক কাজ করুন, সোজা দুর্জয়পুরেই চলে আসুন গোদাড্ডি সামডাঙ্গা হয়ে, গোসাই বাড়িটা দেখে। ফেরার সময় আমি আপনাদের দধিমুখা রাস মন্দির দেখিয়ে দেব বেলা পড়লে। দুপুরের মধ্যে সব হবে না, দুপুরে ভাত মাছ খেয়ে একটু গড়িয়ে নেবেন গরিবের বাড়িতে। আপনাদের সেবা করতে পেলে বৌমা খুব খুশি হবে। বৌমা ক্লাস 10 অবধি পড়েছে, শ্যামডাঙ্গা গোদাড্ডির লাইব্রেরি থেকে বই এনে দিতে হয় ওকে। বড় লক্ষ্মী মেয়েটি। আপনার ছেলের বিয়ে হয়ে গেছে? একটু অবাক হই। ছোট ভাইয়ের বউ, আমি বিয়ে থা করিনি দিদি, এই দিব্যি আছে। বুড়ো বাপমা অবশ্যই এখনো পেছনে লেগে আছেন। আমাদের দেশে তো ব্যাটা ছেলের বিয়ের বয়স পেরোয় না, কিন্তু আমার ইচ্ছে নেই সংসার করতে। ইতিমধ্যে কুলিরা এসে শ্যামসুন্দর বাবুকে তাড়া দেয়। সিগন্যাল পড়েছে, ট্রেন আসছে। মেল ব্যাগগুলো ভরতে হবে, ট্রলি চাই। আমরা উঠে পড়ি। হ্যাঁ ঠিক আছে, রোববার দেখা হচ্ছে তাহলে। আমি সবাইকে বলে রাখবো, কিন্তু আপনারা হচ্ছেন কলকাতার নামকরা লোক, আপনারা কি আর কথা রাখবেন? দেখতেই পাবেন রোববার দিন দুপুরে। হৈ হৈ করে পিকো, টুম্পা, দীপু এসে দাঁড়ালো। বিয়ে বাড়ির জন্য রেডি। স্টেশনে আমাকে দেখে ভূত দেখার মতো অবাক, তেমনই খুশিও সবাই। আরে মা, তুমি তুমি যাওনি বরযাত্রী? দিদি বুঝি সারাসারি গ্রামে স্যানিটারি প্রিভি নাই বলিয়া দুর্গাপুরেই বসিয়া আছেন। রঞ্জন গেছে? সুনন্দাদি, আপনারা বুঝি দিদিকে ছাড়েননি? সুনন্দাদি, চল চল বাড়ি চল, সব বলছি। বাড়ি? আপনাদের বাড়ি গেলে আর বিয়ে বাড়ি যাব কখন? বিজয়দের গাড়ি এসেছে, নাহলে বাসেই মেরে দেব। দীপুর উৎসাহের অন্ত নেই, কিন্তু টুম্পা টুকটুক করে বলল, দিম্মা বলে দিয়েছেন গাড়ি না থাকলে আমরাও যাব না, মাও যাবেন না। পিকো বলল, বাসে আমার ভীষণ কার সিকনেস হয়, দিম্মা সেই জন্যই বারণ করেছেন। মারও হয়, আমরা পারবো না। টুম্পা ঠিক জানে না ওরও কার সিকনেস হয় কিনা, ও মাত্র ক্লাস 3-তে পড়ে। ভুরু কুঁচকে তাকিয়ে রইল। দীপু তাতে কুচ পড়োয়া নেই। তোরা থাকবি, আমারও সব হয় না, আমি বাসে করেই যাব। রঞ্জন কি করে গেল? ও তো বরযাত্রী গেছে নিশ্চয়ই। দীপুর গলায় একটু হিংসের ছোঁয়া। বাড়ি চল, সব শুনবি। সুনন্দা আবার বলে, এতক্ষণে আমরা রিক্সা স্ট্যান্ডে এসে গেছি। দীপু চলল সোজা বাসের দিকে। ও ভাই, কোন বাসটা বড় গোসাইপুর যাবে? একটু পরে এসে জানালো, কোনো বাসই বড় গোসাইপুর যাবে না।
হয় বড়জোড়া দিয়ে নয় বেলতোর দিয়ে যেতে হবে বাকুলিয়াতে, সেখান থেকে বড় গোসাইপুরের বাস ধরতে হয়। বেশ তো, তাই যা, আমরা বলি। রঞ্জন কলকাতা ফিরে গেছে। সে কি, তোমরা সেই কথাটাই এতক্ষণ বলনি আমাকে? আশ্চর্য। বলবোটা কখন, সময় দিয়েছিস, এসেই তো বাস বাস করে লাফাতে শুরু করেছিস। বলছি বাড়ি চল, সব বলবো। যাচ্ছিস কি বাড়ির দিকে? সুনন্দা শান্তভাবে ধমক দেয়। আমরা প্রসেশন করে দুটো রিকশায় 5 জন রওনা হই। পিকো টুম্পা এসেই মার সঙ্গে সেঁটে গেল। সুনন্দা বাড়ি পৌঁছাবার পথে দীপুকে সর্বজয় সরকার, দিলীপ মণ্ডল, 300 টাকা 400 টাকা বিষয় পুরো ওয়াকিবহাল করে দিল এবং গার্ড স্কুল ঘেরাওতে রাইটার্সের অ্যাকাউন্টেন্ট দিদিমণির আগমন কিছুই বাদ গেল না। বাড়িতে পৌঁছে ভালো করে চা সিঙ্গারা খাওয়া হচ্ছে। চামেলিদের ডিমের সিঙ্গারা বানিয়েছেন বন্দিতা, দারুণ একটা চা কিনে এনেছে, গন্ধে পাড়া ভুরভুর। সুনন্দা তাপ্তিকে বলল, নবনীতা আবার একটা গন্ডগোল পাকিয়ে এসেছে। কিসের গন্ডগোল, কিসের গন্ডগোল? উনি রবিবারে প্রথম বাসে করে, তারপরে রিকশায় করে মাঠ ভেঙে 3টে গ্রাম ডিঙিয়ে একটু মাছ ভাত খেতে যাবেন ওর প্রাণের বন্ধুর বাড়িতে। মাছ ভাত তো এখানে খেতে পাচ্ছেন না। কি আশ্চর্য, শুধু খাওয়াটার কথা বললি, আসল কথাটা বললি না। টেরাকোটার মন্দির, দুর্জয়পুর গ্রামে দুর্জয়লিঙ্গের মন্দির আছে জানিস? অসামান্য মিডিভাল মন্দির। তার কাছে দধিমুখা গ্রামে রাস মন্দির আছে, বছরে 2বার বিরাট মেলা বসে। আর গোদাইটি গ্রামে গোসাই বাড়ি আছে, খুব প্রাচীন ভক্ত জমিদার বংশ। তাদের রাজপ্রাসাদ আর রাধা গোবিন্দ মন্দির এইসব দেখতে যাব। আরও আছে জগন্নাথপুরে শিব মন্দির আর পুকুর। না, সেটা ওদিকে নয়, সেটা রোববার হবে না। এইরকম ক্লিয়ার সেন্স আর ডিরেকশন নিয়ে তুমি যাবে? জগন্নাথপুর একদিকে, দধিমুখা অন্যদিকে। তোমার বন্ধুর বাড়িটা বলো শ্যামডাঙ্গার কাছে, সেটা দধিমুখার দিকে। জগন্নাথপুর পিকচারে নেই। সুনন্দা বলে, আমার মেয়েগুলোকেও নিয়ে যাবার ইচ্ছে? আমরাও যাব, আমরাও যাব, মেয়েরা নেচে উঠল। একটা গাড়ি ভাড়া করা যায় না দীপু? গাড়ি? আমি আঁতকে উঠি। এই শুনলি 400 টাকা? গাড়ির নাম করবি না। গাড়ি ভাড়া করতে পারলে তো আমি বড় গোসাইপুরেই চলে যেতুম, কিংবা সাড়াসাড়ি। না, আমি বাসে করেই যাব। ভদ্রলোককে কথা দিয়েছি, উনি বাড়িতেই বলে রাখবেন, না গেলে ওর মুখ ছোট হবে না। তোমরা কেউ যাও না যাও, আমাকে তো যেতেই হবে। এটা ব্যক্তিগত নীতির প্রশ্ন, বন্দিতা বলে। তুই শেষ পর্যন্ত যাবি কিনা তোরই সিদ্ধান্ত। আমাদের অভিমত আমরা জানাচ্ছি, নেগেটিভ। পিকো টুম্পার কিন্তু পজিটিভ মত দেখা গেল। আমিও নিশ্চিন্ত হয়ে আড্ডায় মজে গেলুম। বিজয়ের বিয়ে বাড়িতে যেতে না পারার দুঃখ কিছুটা ভুলতে শেষ পর্যন্ত রবিবারের এক্সপিডিশনে যেতে দীপুও রাজি হলো। সুনন্দা বন্দিতাদের কিছুতেই দলে টানা গেল না। না বাবু, আমরা চামেলিদির হাতে রান্না খেয়ে রোববারই মজাসে আড্ডা মারবো, নিদ্রা দেব। তোমরা যাও, এই চৈত মাসের রোদে মাঠে মাঠে ঘোরোগে। বন্দিতার সোজা কথা। চৈত কোথায়? আজও পর্যন্ত ফাল্গুন। কাল থেকে চৈত্র মাস, ক্যালেন্ডার দেখে রোদ উঠবে তো। রবিবার সকালবেলা রিকশার সারিতে রীতিমতো শোভাযাত্রা করে রওনা হলুম। বন্দিতা, সুনন্দা, চামেলি দিয়েও এলেন বাসে তুলে দিতে। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি জামবেদের বাস ছাড়তে দেরি আছে, কিন্তু বড়জোড়ার বাস ছাড়বার মুখে। বন্দিতা বললে, জামবেদ দিয়েই যা, বাসে অনেক জায়গা, লোকজন ওঠেনি। সুনন্দা বলল, কখন ছাড়বে? রোদ্দুর বেড়ে যাবে, তার চেয়ে চলে যাওয়াটাই ভালো, রোদে কম কষ্ট হবে। আমরা চলে যাওয়ায় স্থির করে বড়জোড়ার বাসে উঠে পড়ি। কি ভিড়! আমি তবু টুম্পাকে কোলে নিয়ে বসে পড়লুম, পিকো আর দীপু দাঁড়িয়ে। দীপু অবশ্য ওঠার আগে বেশ গাঁইগুই শুরু করেছিল। বন্দি তাদের সঙ্গে দুর্গাপুরেই ফিরে যেতে চাইছিল, কিন্তু জোর জবরদস্তি করে চামেলিদি ওকে সঙ্গে পাঠিয়ে দিলেন। কোথায় না কোথায় কার না কার বাড়ি যাচ্ছে, একদম চেনে না শোনে না, বাচ্চা দুটো বগলে নিয়ে। তবু তুই তো একটা ছেলে,
সঙ্গে থাকলে গাঁ-গঞ্জে মান্য করবে, একা মেয়েদের গাঁ-গঞ্জে মানতেই চায় না। এ তো দিল্লি বম্বে নয়। তুই তবু তো একটা ছেলে, যে দারুণ কোনো ম্যাচও কমপ্লিমেন্ট নয় তা জেনেও দীপু যেতে বাধ্য হলো, যেহেতু বন্দিতা সুনন্দা সবাই চামেলিদির দলে। অতএব পুং গার্জেনের ভূমিকায় বাধ্যকারী অবতীর্ণ হলো সেই বেচারা, যে পার্টে একদম অভ্যস্ত নয় সে। তার গার্জিয়ান তার ভয়ঙ্করী দিদি সঙ্গেই আছে। তবে নাকি গাঁ-গঞ্জের ব্যাপার আলাদা। দেখা যাক। বাস চলল। বাসের অতি প্রবল ঝাঁকুনি এবং ভিড় সত্ত্বেও সকালের বাতাস আসছে জানলা দিয়ে। দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে দামোদরের অন্য পাড়ে উপস্থিত হলো বাস ঝক্কর ঝক্কর করতে করতে। নদীর হাওয়া তবু লেগেছিল গায়ে। টুম্পা কোলে বসে ঘুমোচ্ছে। পিকো ঝোঁকে জানলা দিয়ে দেখছে, দীপুকে দেখা যাচ্ছে না, সে আমাদের কাছাকাছি নেই। আমরা জেনেছি বড়জোড়া দিয়ে গেলে ঘুস্তরা, শালডিহি, পালামপুর হয়ে দুর্জয়পুরে যাওয়া যাবে, অথবা বাঁধকানা দিয়েও যাওয়া যায়, সেই গোদারডি, দধিমুখা, শ্যামডাঙ্গা। কিন্তু দুর্লভপুর বলে একটা জায়গায় পৌঁছে বাস আমাদের সবাইকে ঘাড় ধরে নামিয়ে দিল। সে নাকি খারাপ হয়ে গেছে, পরের বাসে উঠিয়ে দেবে। কপালে আছে জামবেদের বাস। সেই বাসটাই এলো অনেকক্ষণ পরে। ততক্ষণে রোদ্দুর চড়ে গেছে। আমরা এক বাস লোক সেই আরেক বাস লোকের ঘাড়ে মরণ বাচন ঝাঁপিয়ে পড়লুম। আমি আর ছাতা ব্যাগ একত্রেই আছি, কিন্তু টুম্পা, পিকু, দীপু কে যে কোথায় গেল। আমার আগেই মেয়েদের উঠিয়ে দিয়েছি। দীপু অন্য দরজা দিয়ে উঠেছে। ওঠার আগে প্রত্যেককে বলে দিয়েছে, দেখো জামবেদে এলেই নেমে পড়তে হবে কিন্তু, নইলে বাঁকুড়া চলে যাবে। ভিড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। বগলের ছাতায় কাঁধের ব্যাগ চেপে ধরে চেঁচায়, টুম্পা। কচি গলায় উত্তর আছে, হ্যাঁ মা। এবার পিকো। চাপা গলার জবাব আসে, রিল্যাক্স। মর অসভ্যতায় সে যথেষ্ট লজ্জিত। তারপর চেঁচায়, দীপু। ডবল জোরে চেঁচিয়ে হেরে গলায় জবাব আছে, আরে আছি আছি। যাক, সবাই আছি। এই বাসটা তো এক্সপ্রেস নয়, থামে, চলে, লোকজন নামে, ওঠে। আমি অস্থির হয়ে পড়ি। কিছুক্ষণ পরে আবার শুরু করি, টুম্পা। একসঙ্গে তিন দিক থেকে তিনটি গলা আসে, হ্যাঁ মা। আরে আছি রে বাবা। এভরিথিং ওকে বস। আরেকবার নিশ্চিন্ত। এরপর অন্য প্রোগ্রাম। আশপাশে যত লোক দাঁড়িয়ে আছেন আমি সবাইকে 2 মিনিট অন্তর অন্তর, জামবেদে এলো জিজ্ঞেস করতে থাকি। দেরি আছে, উত্তর পাই। এলেই বলে দেব দিদি। অবশেষে বলেন পাশের ভদ্রলোক, একটু আগে থেকে বলবেন ভাই। বলবো। হঠাৎ এক সময় বাস শুদ্ধ ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ, নানা রকম ভাষায়, অ দিদি জামবেদে, এবার নাবুন জামবেদে, নেমে পড়ুন জামবেদে, জামবেদে এসে গেছে, মাগো জামবেদে, অমা নেমে এসো, দিদি কুইক কুইক আ গিয়া জামবেদে। পিকো, টুম্পা, দীপু ভয়ানক একটা শোরগোল পাকিয়ে গেল বাসের ভেতর। বাস থামলো। সবাই মিলে আমাকে ব্যাগ আর ছাতা সমেত নামিয়ে দিলে। টুম্পা, পিকু, দীপু সকলেই দেখি টুপটাপ বাস থেকে খসে পড়ল। তারপর বাস দিব্যি দাঁড়িয়ে রইল। অত হুড়োহুড়ির কোনো দরকারই ছিল না। প্রত্যেকের চুল উস্কো খুস্কো, আমার চশমা বাঁকা, দীপুর প্যান্টে গুজে শার্ট বেরিয়ে পড়েছে, টুম্পার চুলে রিবন খুলে এসেছে, ফ্রকের হাতা বাঁ কাঁধ থেকে ঝুলছে একধারে, পিঠের বোতাম খোলা, সর্বাঙ্গে ধস্তাধস্তির চিহ্ন আমাদের। কেবল পিকরি দেখলাম কম বিধ্বস্ত মূর্তি। ওর চুলে বয়েজ কাট, পরনে জিন্সের ওপর টি শার্ট, অক্ষয় অজর, যার ধ্বংস হয় না। আমরা রিক্সা স্ট্যান্ডের দিকে এগোই। পথে একটা দোকানে কিছু লোক দেখি ভাত খেতে বসেছে। এই সকাল 10টায় ভাত! হাত গুটিয়ে দিব্যি তৃপ্তি করে শালপাতার থালায় চুরো করে ভাত, ডাল, চচ্চড়ি, লেবু, লঙ্কা খাচ্ছে। প্লেটে মাছের ঝোল। দেখে লোভী দীপুটা বলল, হ্যাঁ দিদি, ওখানে কি দেবে না দেবে চলো না আমরা খেয়ে দিয়ে যাই। পিকো এক ধমক দিল, দীপু মামা আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি, ওরা পুকুর থেকে মাছ ধরে রাখবে আমাদের জন্যে।
টুম্পাও ফোড়ন কাটলো। তখন যত খুশি খেও, সব মাছ ফ্রি তো। সত্যি শ্যামসুন্দরবাবু আশ্চর্য মানুষ। স্টেশনে প্ল্যাটফর্মে দেখা অমনি ভাত মাছ খাবার ঢালাও নেমন্তন্ন করে দিলেন। এমন অতিথি পরায়ণতা এক ভারতবর্ষেই সম্ভব। এমন আর্থিক অনটনের দিনেও হৃদয়ের অনটন নেই। আমি ঘুরে ঘুরে বেড়াই, বারবার মানুষের এই উদারতার চরিত্রের মহৎ দিকটা দেখতে পেয়েছি। অচেনা অজানা লোকের জন্য কত ঝক্কি পোয়াতে দেখেছি মানুষকে। বন্ধুরা, নিমন্ত্রণ রক্ষা গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হলো। শ্যামসুন্দরবাবুর বাড়ি পৌঁছাবার পর যা কিছু ঘটন অঘটনের বিষয় তা শুনতে পাবেন দ্বিতীয় পর্বে। প্রথম পর্ব যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের প্রশ্ন, গার্লস স্কুল শিক্ষিকাদের ঘেরাও করে রাখা অভিভাবকরা লেখিকাকে কি ভেবে তার অনুপ্রবেশে বাধা দেননি। বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি। সকলকে আমার ধন্যবাদ জানাই।